জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আজকের সংবাদের সবথেকে আলোচিত এবং সমালোচিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব খোদা দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে দিলেন ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দিব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে বলছে আমির খসরু। এরপর জানিয়ে দিব ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলছে ইসি আনোয়ারুল। এবং জানিয়ে দিব কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীর ওপর খেপলেন হাজী সেলিম। আরো জানিয়ে দিব মুজিব বর্ষে ৪,০০০ কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা ও রেহানার বিরুদ্ধে। সর্বশেষ থাকছে আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভুটানে রপ্তানি করতে পারবে বাংলাদেশ বলছে রণধীর জয়সওয়াল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। খোদা দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন ডক্টর ইউনূস। ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ওই সময় প্রায় ১৫ লাখ মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করে। একথা বলেই আবেগ আপ্লুত হয়ে নীরবে হয়ে যান প্রধান উপদেষ্টা। এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। এ সময় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন সরি। পরে চোখ ছলছল অবস্থায় আবারও বলতে শুরু করেন অধ্যাপক ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের কথাও বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, খোদায় মানুষ মারা গেছে, আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল, ১৫ লাখ মানুষ মারা গেছে, তখন স্বাধীন বাংলাদেশ ছিল। ডক্টর ইউনূস বলেন, আমরা একটি ফসল ফলাতাম, তখন আমাদের অন্য কোনো উপায় জানা ছিল না। আমাদের দেশের মানুষ কৃষক হিসেবেই পরিচিত ছিলেন, কারণ তাদের আর কোনো পেশা ছিল না, আর তাদের মধ্যে ৩/৪ নিজের কোনো জমি ছিল না। জীবন অনেক কঠিন ছিল। ১৯৭৪ থেকে ২০২৫ সালের এই যাত্রা অনেক চমৎকার একটি সফর উল্লেখ করে তিনি বলেন, বড় বড় শিল্প নিয়ে আমরা আলাপ করছি, বিদেশি অনেক কোম্পানি আরো শিল্প কারখানা এখানে গড়ে তুলতে চায়, বড় বড় বাজার নিয়ে কথা হয়, তরুণ জনগোষ্ঠী নিয়ে আলাপ হয়। খুব অল্প সময়ে অনেক পথ পেরিয়ে এটি এখন বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমির খসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে, এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে। এদিকে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই বাণিজ্য মন্ত্রী আমির খসরু বলেন, আমরা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য একটি প্রয়োজনীয় আইন প্রণয়ন করব, যা নিশ্চিত করবে ন্যায্য আচরণ, কর স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের অধিকার। এই আইনি কাঠামো প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা দেবে এবং বাংলাদেশকে একটি স্বচ্ছ ও দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব দেশ হিসেবে তুলে ধরবে। আমির খসরু বলেন, নীতিগত অস্থিরতা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আর্থিক পূর্বাভাসকে বাধাগ্রস্ত করে, তাই শুল্ক, কর হার এবং রপ্তানি প্রণোদনা বিষয়ে স্বচ্ছ স্থিতিশীলতা নীতির প্রয়োজনীয়তা আমরা গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, হঠাৎ করে নীতিতে পরিবর্তন করলে বিনিয়োগ ব্যয় প্রক্ষেপণে সমস্যা হয়, যা এড়াতে হবে। পাশাপাশি মুদ্রানীতি স্থিতিশীল রাখা জরুরি, যাতে মুনাফা রপ্তানি ও প্রয়োজনীয় পণ্যের আমদানি নির্বিঘ্ন হয়। বিএনপি বিনিয়োগ পরিবেশ সহজ করতে একক কর্তৃপক্ষের অধীনে বিনিয়োগ সংক্রান্ত সব সেবা আনার প্রস্তাব করছে বলেও জানান আমির খসরু। ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলছে ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। এরপরেও রাজনৈতিক ঐক্যমত্য ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। বুধবার বিকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে 11ই এপ্রিল এর কাজ শেষ হবে। একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতীতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন মার্কা থাকবে, কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি, সময় তা বলে দেবে। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনার বলেন, সংবিধানে নির্বাচন কমিশনারের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা। এখন জাতীয় সংসদ নির্বাচন হলো আমাদের মূল কাজ। এরপর যদি রাজনৈতিক ঐক্যমত্য হয়, সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় নির্বাচন করার জন্য সর্বোত্তভাবে প্রস্তুত, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে তাহলে নির্বাচন কমিশন সেটি করবে। তবে আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এবং সেখানে নৌকা প্রতীক থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত। এছাড়া এটি বলার এখনো সময় আসেনি যে ব্যালট পেপারে কোন মার্কা থাকবে বা কোন মার্কা থাকবে না। সময় বলে দেবে কোন প্রার্থী নির্বাচন করবেন এবং ব্যালটে কোন মার্কা থাকবে। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীর ওপর খেপলেন হাজী সেলিম। হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীর ওপর খেপলেন ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট JM ফারহান ইশতিয়াকের আদালতে তাকে তোলা হয়। এ সময় বিভিন্ন মন্ত্রী, MP, আসামিরাও ছিলেন। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর প্রতি হঠাৎ খেপে যান হাজী সেলিম। এ সময় এতই রেগে যান যে ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তিনি। পরে তাকে বোঝানোর পর তিনি স্বাক্ষর করেন। এরপর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে তার আইনজীবী শ্রী প্রাণনাথ বলেন, আমার মক্কেল কথা বলতে পারেন না, কারাগারে খাবার খেতে পারেন না, কাউকে কোনো কিছু বোঝাতে পারেন না। এই অভিমানে আমার ওপর রেগে গেছিলেন। এজন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে চাচ্ছিলেন না। কিছুক্ষণ বোঝানোর পর তিনি স্বাক্ষর করেন। তাকে বলেছি সিস্টেমের বাইরে তো কিছু করতে পারবো না। তিনি আরো বলেন, আমার মক্কেলকে 19 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, এখনো 10 দিনের রিমান্ড পেন্ডিং রয়েছে। মুজিব বর্ষে 4000 কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা ও রেহানার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন করে। শেখ মুজিবের 10,000-এর বেশি মোরাল ও ভাস্কর্য নির্মাণে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে টিম। বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 7 সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করছে। গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। টিমের ওপর সদস্যরা হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশশিরা আতিয়া তমা, SM রাশিদুল হাসান, AK মোর্তজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মোরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় 4000 কোটি টাকা। বিপুল এই ব্যয় এখন অপ্রয়োজনীয় অপচয় হিসেবে মূল্যায়িত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ সরকার 2020 ও 21 সালকে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2021 পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভুটানে রপ্তানি করতে পারবে বাংলাদেশ, বলছে রণধীর জয়সওয়াল। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হলেও এই সিদ্ধান্ত ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড CBIC একটি সার্কুলার জারি করে জানায়, 2020 সালের 29 জুন ভারতের স্থল শুল্ক স্টেশন, বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে। বাংলাদেশ প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল এবং আটকে যাচ্ছিল। তাই 8 এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে।